আমি সামিয়া আক্তার। আজকে গল্পটা বাংলাদেশের একটি রেল স্টেশনের ভূতের গল্প। রেললাইনের ওপারে যে ডাক দেয়। বাংলাদেশ রেলওয়ের রাজশাহী স্টেশন। দিনের বেলা যেমন ব্যস্ত, রাত নামলেই ঠিক তেমনই অদ্ভুত। শেষ ট্রেনটা ছেড়ে যাওয়ার পর স্টেশনটা যেন অন্য এক জগতে ঢুকে পড়ে। হলুদ আলোয় ঝুলে থাকা বাতিগুলো দুলতে থাকে, বাতাসে লোহার গন্ধ, পুরনো কাঠের বেঞ্চে জমে থাকা শত শত মানুষের ফেলে যাওয়া নিঃশ্বাস। এই রাজশাহী ছিল নয়নের দ্বিতীয় বাড়ি। নয়ন খুলনা জেলার ডুমুরিয়া থানার এক শান্ত হিন্দু পরিবারের ছেলে। বাবা ছোটখাটো পূজার সামগ্রী বিক্রি করতেন, মা ভোরে উঠে তুলসীতলায় জল দিতেন। ছেলেটা খুব সাধারণ, ভদ্র, একটু চুপচাপ স্বভাবের। পড়াশোনার জন্য সে ভর্তি হয়েছিল রাজশাহী কলেজে। হোস্টেলে জায়গা না পেয়ে কলেজের কাছেই রেললাইনের পাশের এক পুরনো মেচের বাড়িতে থাকত। লোকজন বলতো, ওদিকে থাকিস না নয়ন, রেললাইনের পাশ ভালো না। নয়ন হেসে উড়িয়ে দিত। সে যুক্তিবাদী ছিল, ভূত প্রেত বিশ্বাস করত না। কিন্তু রাজশাহী রেলওয়ের একটা ইতিহাস আছে, যা বইয়ে নেই, মানুষ মুখে মুখে বলে। রাজশাহী রেলওয়ের অভিশপ্ত লাইন। কলেজের এক প্রবীণ ক্যান্টিন দাদার কাছ থেকে প্রথম শুনেছিল নয়ন। দাদা বলেছিল, শোন বাবা, রাজশাহী থেকে ঈশ্বরদী যাওয়ার পুরনো লাইনে রাতে ট্রেন থামে না, কারণ ওই লাইনে কেউ দাঁড়িয়ে থাকে। নয়ন হেসে বলেছিল, কে দাঁড়িয়ে থাকে দাদা? দাদা নিচু গলায় বলেছিল, একজন নয়, অনেক। কথাটা শুনে আশপাশের লোকজন চুপ হয়ে গিয়েছিল। সেই রাত, সেই দিনটা ছিল অমাবস্যার রাত। নয়ন খুলনা থেকে রাজশাহী ফিরছিল। শেষ ট্রেন, বগি প্রায় ফাঁকা। জানালার বাইরে শুধু অন্ধকার আর মাঝে মধ্যে দূরের গ্রাম থেকে ভেসে আসা কুকুরের কান্নার মতো ডাক। ট্রেন রাজশাহী স্টেশনে পৌঁছালো রাত গভীর হলে। নয়ন নামল। স্টেশনে তখন হাতে গোনা কয়েকজন। স্টেশন মাস্টারের রুমের পাশ দিয়ে হেঁটে যেতে গিয়ে হঠাৎ সে থমকে দাঁড়াল। কারণ সে শুনল, নয়ন খুব স্পষ্ট করে। সে পিছনে তাকালো, কেউ নেই। ভাবল, ভুল শুনেছে। 2 পা এগোতেই আবার, নয়ন ফিরে তাকাও। এইবার গলাটা যেন একেবারে কানের ভেতর। নয়নের শরীর ঠান্ডা হয়ে গেল। রেললাইনের পাশে ছায়া। স্টেশন ছেড়ে সে হাঁটছিল রেললাইনের ধারে ধরে। এই পথটা সে প্রতিদিনই যেত, কিন্তু আজ চারপাশটা আলাদা লাগছিল। হঠাৎ রেললাইনের ওপারে সে দেখল একটা ছায়ামূর্তি, মানুষের মতো, কিন্তু পা নেই। শরীরটা যেন মাটির ওপর ভাসছে। নয়ন ডাক দিল, কে? ছায়াটা নড়ল না, বরং চারপাশে বাতাস ভারী হয়ে গেল। রেললাইনের লোহার পাত কেঁপে উঠল। হঠাৎ ছায়াটা মুখ তুলল। মুখটা দেখা মাত্র নয়নের বুক কেঁপে উঠল। চোখ দুটো ছিল ফাঁপা, মুখটা যেন পুড়ে যাওয়া, আর গলা থেকে ভেসে এলো কর্কশ আওয়াজ। এই লাইনে যারা রাতে ফেরে, তারা কেউ একা ফেরে না। অদ্ভুত শব্দ। ঠিক তখনই ট্রেনের সিগন্যাল বেজে উঠল। কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো ট্রেন নেই। সিগন্যাল নিজে নিজে দুলছে। নয়নের মাথা ঘুরতে লাগলো। সে দৌড়াতে চাইল, কিন্তু পা নড়ছে না। চারদিক থেকে ফিস ফিস শব্দ। ফিরে যা, তুই এখানে থাকার না, আমাদের মতো হবি। হঠাৎ কারো ঠান্ডা হাত তার কবজি চেপে ধরল। নয়ন চিৎকার করতে গিয়েও পারল না। রক্ষা পেল যেভাবে। ঠিক সেই মুহূর্তে দূর থেকে ভেসে এলো শঙ্খধ্বনি। খুব ক্ষীণ, কিন্তু স্পষ্ট। নয়নের গলায় তখনও মা দেওয়া ছোট্ট হনুমানের তাবিজটা ছিল। হঠাৎ তাবিজটা গরম হয়ে উঠল। ছায়ামূর্তি চিৎকার করে উঠল, ওকে নিয়ে যা, ও এখনো আমাদের নয়। এক ঝটকায় সব অন্ধকার মিলিয়ে গেল। নয়ন মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। সকাল, ভোরবেলা রেলওয়ে কর্মীরা তাকে লাইনের পাশে পড়ে থাকতে দেখে। ডাক্তার বলল, ভয়ঙ্কর শক খেয়েছে। কিন্তু নয়ন জানত, এটা কোনো স্বপ্ন ছিল না। কারণ তার কবজিতে এখনো স্পষ্ট আঙুলের দাগ। আর দূর থেকে মাঝে মাঝে সে এখনো শুনতে পায়, নয়ন ফিরে তাকাও। রেললাইনের আত্মারা জেগে উঠেছে। অজ্ঞানা থেকে জেগে ওঠা। নয়নের জ্ঞান ফিরল হাসপাতালের সাদা আলোয়। চারপাশ নিস্তব্ধ। কানের ভেতর তখনও যেন ট্রেনের শব্দ বাজছে। চাকা ঘোরার আওয়াজ, লোহার ঘর্ষণ, আর মানুষের চাপা কান্না। একজন নার্স বলল, ভয় পেও না, তুমি নিরাপদ। কিন্তু নয়ন জানত, সে মোটেও নিরাপদ না। কারণ চোখ বন্ধ করলেই সে দেখতে পাচ্ছিল সেই ছায়ামূর্তিগুলো, রেললাইনের ওপারে দাঁড়িয়ে থাকা পোড়া মুখগুলো। আর সেই কণ্ঠ, ও এখনো আমাদের নয়। ডাক্তার জানালো, নয়নের শরীরে কোনো আঘাত নেই, কিন্তু মানসিকভাবে সে ভেঙে পড়েছে।
কিন্তু আসল ভয় তখনও শুরুই হয়নি। পুরোহিতের কথা, নয়নের মা খবর পেয়ে খুলনা থেকে রাজশাহী ছুটে এলেন। ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। মা ছেলের গলায় ঝোলানো হনুমানের তাবিজটা শক্ত করে ধরলেন। তারপর বললেন, আমি জানতাম এই তাবিজ একদিন দরকার পড়বেই। মা খুলনার এক পুরনো কালীমন্দিরের পুরোহিতের কাছে গিয়েছিলেন অনেক বছর আগে। পুরোহিত তখন বলেছিলেন, তোমার ছেলে রেলপথের অভিশাপের সাথে জড়িয়ে যাবে, ওকে রক্ষা করবে শুধু এই তাবিজ। এই কথা শুনে নয়নের শরীর শিউরে উঠল। রাজশাহী রেলওয়ের গোপন ইতিহাস। সেই দিন সন্ধ্যায় রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের এক প্রবীণ অধ্যাপক নয়নের সাথে দেখা করতে এলেন। তিনি ধীরে ধীরে বললেন, তুমি জানো না এই রাজশাহী রেলওয়ের নিচে কি লুকিয়ে আছে? ব্রিটিশ আমলে রাজশাহী ঈশ্বরদী লাইনে শত শত শ্রমিক কাজ করতেন, কিন্তু মজুরি না পেয়ে রাতে কাজ করিয়ে অনেক শ্রমিককে জীবন্ত মাটিচাপা দেওয়া হয়েছিল। তাদের রক্তেই তৈরি হয় রেললাইন। তাদের আত্মারা এখনো অপেক্ষা করে। রাতে যারা একা ফেরে তারা নতুন সঙ্গী খোঁজে। ট্রেন যেটা নেই কিন্তু চলে। অধ্যাপক বললেন, রাতে মাঝে মাঝে একটা ট্রেন আসে, যেটা কোনো টাইম টেবিলে নেই। ওই ট্রেনে যারা ওঠে তারা আর ফিরে আসে না। নয়নের মনে পড়ল, সেদিন সিগন্যাল বেজেছিল কিন্তু ট্রেন ছিল না। তার মানে ট্রেনটা তাকে নিতে এসেছিল। ভয়ঙ্কর স্বপ্ন না বাস্তব? হাসপাতাল থেকে ছাড় পাওয়ার পর নয়ন আবার মেসে ফিরে গেল, কিন্তু ঘরটা আগের মতো ছিল না। রাতে ঘুমোতে গেলেই দেয়ালে ট্রেনের ছায়া নড়ে ওঠে। হঠাৎ জানালা দিয়ে ভেসে আসে, চল, আমাদের সাথে চল। এক রাতে নয়ন স্পষ্ট দেখল, তার বিছানার পাশে রেললাইনের ধুলো ভেজা পায়ের ছাপ, ঘরের ভেতর রেললাইনের গন্ধ। খুলনার ভয়ঙ্কর সত্য, নয়নের মা খুলনায় ফিরে গিয়ে পুরোহিতের সাথে আবার দেখা করলেন। পুরোহিত বললেন, তোমার বংশে একজন ছিল যে ব্রিটিশদের হয়ে কাজ করত। সে শ্রমিকদের ধরিয়ে দিয়েছিলেন রাজশাহীর রেললাইন তৈরির সময়। তার হাতেই বহু মানুষের মৃত্যু। অভিশাপ প্রজন্ম পেরিয়ে আসে। নয়ন সেই অভিশাপের উত্তরাধিকার। আত্মাদের দাবি, এক গভীর রাতে নয়ন আবার রেললাইনের কাছে টেনে নেওয়া হলো। এইবার সে একা না, চারপাশে অসংখ্য ছায়া। তারা বললেন, আমাদের মুক্তি চাই, রক্তের বদলে রক্ত, অথবা সত্য প্রকাশ। নয়নের সামনে ভেসে উঠল পুরনো লাশ, শ্রমিকদের কান্না, শিকল বাঁধা হাত। তারা চায় সত্য সবাই জানুক। শেষ সিদ্ধান্ত নয়ন ঠিক করলেন, সে পালাবে না। সে রাজশাহী রেলওয়ের সেই অভিশপ্ত ইতিহাস প্রকাশ করবে। কলেজে গবেষণা জমা দিল, পুরনো নথি বের করলেন। সংবাদ ছড়িয়ে পড়ল, রেললাইনের পাশে পূজা হলো, শান্তি যজ্ঞ হলো। এক রাতে নয়ন আবার সেই ছায়াদের দেখলেন। এইবার তারা শান্ত। শেষবার বললেন, তুই কথা রাখিস। শেষ দৃশ্য আজও রাজশাহী রেলওয়ে স্টেশনে। রাত গভীর হলে কেউ কেউ শুনতে পায় ট্রেনের শব্দ, কিন্তু ট্রেন নেই। আর দূরে যদি কেউ একা হাঁটে, একটা কণ্ঠ ফিস ফিস করে, ফিরে তাকাস না, কারণ কেউ কেউ এখনো মুক্তি পায়নি। আজকের মতো গল্পটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। দোয়া করবেন যেন আরও সুন্দর গল্প আপনাদের জন্য আনতে পারি। এই গল্পটি পাঠিয়েছে হৃদয় নাটোর থেকে। সে কৃষি কাজ করে আর কলেজে পড়াশোনা চালিয়ে যাচ্ছে।